ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসআই প্রিপারেশন। ডাব্লিউবিপিএসআই প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন যাবৎ তোমাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, যেটা খুব দুঃখের বিষয়। তোমাদের পাশে থাকার কমিটমেন্ট করেছিলাম, সেইভাবে হয়তো কাজের জন্য কারোর পাশেই থাকা হচ্ছে না। যদিও তো যারা পার্সোনালি আমাকে মেসেজ করো তাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করি। দেখো, সাম্প্রতিককালে অনেক এক্সামের প্রিলি হয়ে গেছে, সামনে মেন এক্সাম আসছে। প্রিলি এক্সামটা পড়াশুনো করলে যেমন হয়, মেন এক্সামটা কিছুটা শিল্পের মতো। তোমাদের রাইটিং স্কিল যত ভালো হবে তোমাদের নাম্বার তত বাড়বে, এবং মেনের উপরেই তোমাদের সিলেকশান নির্ভর করে। তো প্রথম থেকেই আমি বলেছিলাম বিভিন্ন এডিটোরিয়াল পড়ো, সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড কালেক্ট করো, রাইটিং লেখা প্র্যাকটিস করো, তোমাদের লেখা যাতে আরও বেশি সুন্দর হয় সেই দিকে ধ্যান দাও। তো আজকে একটা টপিক নিয়েছি, আরাবল্লী পর্বতের অবক্ষয়। দেখো, আজকে আমি জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন পয়েন্টগুলো আমরা এখানে অ্যাড করলে আরও ভালো আসবে, লেখার মানটা আরও ভালো আসবে। এবং তোমরা যদি লেখো এবং টেলিগ্রামে আমাকে পাঠাও, আমি অবশ্যই চেক করে দেওয়ার চেষ্টা করব। যেমন দেখো, এখানে আমরা প্রথমে কি করলাম, সূচনা দিয়ে একটা জিনিস শুরু করলাম, যে সূচনা কিভাবে হবে। দেখো, এভাবে লিখতে পারি, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আরাবল্লী পর্বত তার পূর্বের জৌলুস আস্তে আস্তে হারাচ্ছে, প্রাকৃতিক এবং জীববৈচিত্র্য ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হয়ে গেল তোমার 2 লাইনের একটা সূচনা। এখানে আরও তোমাদের মতো করে 2টো লাইন অ্যাড করতে পারো। আরাবল্লী মূলত গুজরাট থেকে রাজস্থানের মধ্যে দিয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এটার মাধ্যমে কি তুমি ওখানকার যে জিওগ্রাফিক্যাল লোকেশান সেটার ব্যাপারে একটা ধারণা দিলে। এটাও তুমি বলতে পারো যে ম্যাক্সিমাম পোর্শনটাই কোথায় অবস্থিত, সেটাও তুমি লিখতে পারো। এই অঞ্চলটি একটি ইকোটন হিসেবে কাজ করে, যা মরুভূমির প্রসারণ রোধ করতে সক্ষম। আচ্ছা, ইকোটন জিনিসটা কি একটু বলে দিই। ইকোটন মানে হচ্ছে দুটো যখন বাস্তুতন্ত্র পাশাপাশি থাকে তখন তাদের মাঝখানের যে ব্যারিয়ার, তাদের মাঝখানের যে একটা জীববৈচিত্র্য গড়ে ওঠে, সেটাকে ইকোটন বলে। তো তোমরা দেখো, তোমরা যদি এই রকম ওয়ার্ড ইউজ করো তাহলে তোমার লেখার মানটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে, তোমার নাম্বার ক্যারি করারও সেই জায়গায় একটা ভালো স্কোপ থাকবে। এবার তুমি একটা পয়েন্ট দিলে প্রতিকূলতা, যে কী কী প্রতিকূলতা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। আমি পয়েন্টগুলো লিখেছি, তোমরা সেটাকে পয়েন্টগুলোকে এলাবোরেট করতে পারো। 1 নম্বর হচ্ছে জীব বৈচিত্র্যের অবক্ষয়। আমরা জানি কোনো একটা জায়গার যদি বাস্তুতন্ত্র ধীরে ধীরে ডিগ্রেড হয়, খারাপ হয়, তাহলে সেখানকার জীব বৈচিত্র্য আস্তে আস্তে কমতে থাকবে। বিভিন্ন প্রজাতির আগে যেসব প্রাণী দেখা যেত, এখন সেগুলো আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। তাহলে কি হচ্ছে, জীব বৈচিত্র্যের অবক্ষয়গুলোও কিন্তু একটা বিশাল বড় জিনিস। নেক্সট হচ্ছে, আমরা একটা পয়েন্ট এখানটায় দিতে পারি যে 1975 সাল থেকে 2019 সালের মধ্যে প্রায় 8% অঞ্চল কমেছে। এরকম ছোটো ছোটো ডাটা তোমরা যদি দাও, তাহলে সেখানে কি হবে, তোমাদের লেখার যে লেখার কোয়ালিটিটা আরও বেটার হবে। থার্ড, বিভিন্ন রকম খনিজের খনন বৃদ্ধি পেয়েছে। আমরা জানি বিভিন্ন রকম খনিজ এই অঞ্চলে পাওয়া যায় প্রাকৃতিকভাবে, এটি খুব সমৃদ্ধ একটি অঞ্চল। ফলে কি হয়, এখান থেকে এতদিন পর্যন্ত কিন্তু নির্বিচারে বিভিন্ন রকম মিনারেলস কালেক্ট করা হতো। রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটি রায় এসেছে, যার ফলে একদম মানে নির্বিচারে যে ব্যাপারটা করা হচ্ছিলো সেটার ব্যাপারে কিছুটা হলেও মানে স্থগিতাদেশ দেওয়া সম্ভব হয়েছে। ফোর্থ হচ্ছে, নগর সম্প্রসারণ হওয়ার ফলে, মানে আমরা যেটাকে ইংরেজিতে আরবানাইজেশন বলি, এটার ফলে কী হচ্ছে, অরণ্য এবং জীবজন্তুর যে বৈচিত্র্য, যেটা ভ্যারিয়েশন, সেটাও কিন্তু হ্রাস পাচ্ছে। আরাবল্লী পর্বত থেকে আমরা জানি অনেক নদীর উৎপত্তি হয়েছে। নদীর উৎপত্তি হয়েছে মানে কি, এগুলো একটা লাইফলাইন হিসেবে কাজ করছে। তো নগর সম্প্রসারণ হওয়ার সাথে সাথে জলের পরিমাণও ধীরে ধীরে কমছে, জলের গুণগত মানও কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ তো গেল যে প্রবলেমগুলো চলছে। এবার ভবিষ্যতে কী কী ক্ষতির সম্ভাবনা থাকছে সেগুলোও তুমি এখানে অ্যাড করে দিবে, যাতে ওই টপিকটার ব্যাপারে আরও গভীরভাবে তুমি আলোকপাত করতে পারো। এভাবে দিন দিন চলতে থাকলে কি হবে, আরও জমির পরিমাণ কমবে,
যত আরবানাইজেশন হবে জমির পরিমাণ হ্রাস পাবে, অরণ্যের পরিমাণ কমবে, অরণ্যের পরিমাণ কমলে জীববৈচিত্র্য যেটা আছে বায়োডাইভার্সিটি সেটাও কিন্তু হ্রাস পাবে। মানুষ জীবজন্তুর মধ্যে সংঘর্ষ আরও বৃদ্ধি পাবে। আমরা জানি যখন আমরা বিভিন্ন অঞ্চলে ডুয়ার্স অঞ্চল বা ওয়েস্ট বেঙ্গলে যেসব অঞ্চল আছে দেখি মাঝে মধ্যেই হাতি লোকালয়ের মধ্যে ঢুকে যায়, কোনো জায়গায় চিতাবাঘ ঢুকে যায়। এগুলো কেন হয়? কারণ সেই অঞ্চলে মানুষ মানে তাদের বসবাসের জায়গা কমে যাচ্ছে, তাদের খাবার কমে যাচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে জীবজন্তুর একটা ক্লাসের সৃষ্টি হবে। নদীগুলি আস্তে আস্তে যেসব নদী আছে সেগুলো তার অস্তিত্ব হারাবে, কারণ অতিরিক্ত পরিমাণ জল ব্যবহার, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন যে ব্যাপারটা, ভূগর্ভস্থ জলের পরিমাণ কমবে। সর্বোপরি কী হবে, আরেকটা জিনিস কি, আরাবল্লী পর্বতটা কী হচ্ছে, মৌসুমি বায়ুকে ব্যারিয়ার হিসেবে কাজ করছে, এবং এটাকে আরাবল্লীটা নর্থ দিল্লি বা এইসব যে জায়গা আছে এইসব জায়গাগুলোতে কিন্তু মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাত একটা ঘটে, সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, সর্বোপরি আরাবল্লী মৌসুমি বায়ুকে নিয়ন্ত্রণ করে উত্তর ভারতের বৃষ্টিপাতকে প্রভাবিত করতে পারে, যেটা আরাবল্লী না থাকলে সম্ভব না। এই লাইনটা তোমরা অ্যাড করে দিতে পারো। এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, যেটা আমি এখানে হয়তো লিখিনি, 6 নম্বর পয়েন্ট, ইভিআই ইন্ডেক্স একটা আছে, ঠিক আছে? ইভিআই ইন্ডেক্সটাকে ইংলিশে বলে এনহ্যান্সড ভেজিটেশন ইন্ডেক্স, ঠিক আছে? এনহ্যান্সড ভেজিটেশন ইন্ডেক্স, এই ইন্ডেক্সটার ব্যাপারে লিখতে পারো। এটা যদি লিখো তাহলে খুবই একটা ভালো তোমাদের সামনে পয়েন্ট হয়ে দাঁড়াবে। এনহ্যান্স ভেজিটেশন ইন্ডেক্সটা কি, যে সেই অঞ্চলের যে জীববৈচিত্র্য বা সেন্সিটিভিটি বা সেখানকার বায়ুমণ্ডলের পরিস্থিতি কীরকম সেই জিনিসটাকে মানে তুলে ধরে। তো এই এনহ্যান্সড এটার যদি ইভিআইটা যদি কমে তাহলে সেই অঞ্চলটা আরও বেশি খারাপ হয়। তো রিসেন্টলি দেখা গেছে এই অঞ্চলের ইভিআইটা ধীরে ধীরে কম হচ্ছে, তার মানে কি এই অঞ্চলটা ইকোসেন্সিটিভিটি আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? এই পয়েন্টটাও তোমরা দিতে পারো। কনক্লুশন খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা রাইটিংয়ের ক্ষেত্রে, তো তোমরা 2-4 লাইন অবশ্যই অ্যাড করবে। আমি যেমন একটা লাইনই অ্যাড করেছি, এখানে অবশ্যই আর একটা লাইন তোমরা কোনো কিছু ভালো একটা লাইন অ্যাড করবে। দিল্লি অঞ্চলে ফুসফুস হিসাবে পরিচিত আরাবল্লী পর্বতকে রক্ষা করা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা সমতুল্য, ঠিক আছে? এখানে তোমরা অবশ্যই আরও কিছু লাইন অ্যাড করবে। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে টপিক নাও, সেই টপিকটাকে লেখার চেষ্টা করো। আরেকটা জিনিস কি, একটা তোমাদের রাইটিং স্কিলও বাড়বে, প্লাস তোমাদের যে ডাটা কালেকশান সেটাও কিন্তু বাড়বে, যেটা তোমাদের জিএস মেন পেপারগুলোতে অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? তাহলে তোমাদের রাইটিং প্লাস জিএস মেন দুটোই কিন্তু এটাতে কভার হবে। আজকের মতো এতটাই, আশা করছি দেখা হবে আবার পরের ভিডিওগুলোতে। শুভরাত্রি।